আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। বিএনপি জামায়াতের পরিকল্পনাতে 21 আগস্টের হামলা, প্রধানমন্ত্রীর অভিযোগ দেশকে আফগানিস্তান বানানোর ষড়যন্ত্র সফল হয়নি মন্তব্য। তার স্লোগান দিত, আমি কোট করছি, যে আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান। তা আজকে আফগানিস্তানের অবস্থাটা দেখেই তারা দেখুক যে সেখানকার কি অবস্থাটা, যে সেটাই বাংলাদেশে করতে চেয়েছিল। কাবুল বিমানবন্দর নিয়ে যুক্তরাষ্ট্র জার্মানির সতর্কতা জারি, তালেবানের সাথে আলোচনায় রাজি নয় ইউরোপীয় ইউনিয়ন। এবং বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে পানাম নগরে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চারা রোপণ, সোনার বাংলা গড়ে তুলতে বৃক্ষরোপণের আহ্বান। আনোয়ার শীট দামে কম, থেকে অনেক বেশি। আনোয়ার শীট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। 21 আগস্টের গ্রেনেড হামলায় সে সময়ের 4 দলীয় জোট সরকার জড়িত উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হামলার আগের কয়েক মাস তারেক রহমান ধানমন্ডিতে থাকার সময় তথ্য ছিল একটি ষড়যন্ত্র চলছে। বিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশকে তারা আফগানিস্তান বানাতে চেয়েছিল কিন্তু পারেনি। দেশবাসীকে সবসময় সজাগ থাকার আহ্বান জানান তিনি। নীলাদ্রি শেখরের রিপোর্ট। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে 75-এর 15ই আগস্ট যেমন কলঙ্কিত অধ্যায়, তারই পুনরাবৃত্তি হতে পারত 2004 সালের 21শে আগস্ট। আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলায় অল্পের জন্য বেঁচে যান তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা। 21শে আগস্টের ভয়াবহতা নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, মুহুর্মুহু গ্রেনেড হামলায় রক্তাক্ত ছিল বঙ্গবন্ধু অ্যাভিনিউ। জানান মৃত্যুর মুখ থেকে ফিরে আসার অভিজ্ঞতা। তিনি বলেন, এত বড় ঘটনাও ধামাচাপা দিতে চেয়েছিল 4 দলীয় জোট সরকার। সাধারণত আমাদের মিটিং করতে গেলে সরকার থেকে পুলিশ ঘেরাও করে রাখে, কর্মীদের আসতে বাধা দেয়, আর সেই দিন কোনো প্রস্তুতি নাই। আর একটা কথা হলো যে আমাদের পার্টির ভলান্টিয়ার যারা সবসময় আমাদের মিটিংয়ে, তারা প্রত্যেকটা ছাদে ভলান্টিয়ার চলে যায়, সেদিন কিন্তু কাউকে যেতে দেয়নি। আর এর সঙ্গে যে সরকারের সবাই জড়িত ছিল তো খুব স্পষ্ট। আর সব থেকে বড় কথা হচ্ছে তার ছেলে তারেক রহমান। এই ঘটনার আগে তারেক জিয়া কিন্তু 5 নম্বর রোডে তার যে শ্বশুর বাড়ি, সেই বাড়িতে কিন্তু অবস্থান করেছে অনেক দিন, প্রায় কয়েক মাস। আর ঠিক আগস্টের আগে সেই বাড়ি সে চলে যায় আবার ক্যান্টনমেন্টের ভিতরে। এবং তখন আমার কাছে একটা খবর ছিল যে এই জায়গায় বসে বসে ও কিছু একটা কোট পাকাচ্ছে। প্রধানমন্ত্রীর অভিযোগ, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে জঙ্গিবাদ আর সন্ত্রাসের দেশ বানাতে চেয়েছিল সে সময়ের বিএনপি জামাত জোট। বিএনপি আমলে তো একটা সন্ত্রাসী দেশ করেই ফেলেছিল এবং এতে বহু লোক চলে যায় আফগানিস্তানে তালেবানের ট্রেনিং নিয়ে আসে। এই মুফতি হান্নান নিজেই তো ট্রেনিং নিয়ে আসছে, তারপরে যে তাজউদ্দিন। এবং সেই সময় কিন্তু একটা স্লোগানও চলতো বাংলাদেশে, যে তার স্লোগান দিত, আমি কোট করছি, যে আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান। তা আজকে আফগানিস্তানের অবস্থাটা দেখেই তারা দেখুক যে সেখানকার কি অবস্থাটা, যে সেটাই বাংলাদেশে করতে চেয়েছিল। যেটা হয়তো আমরা আছি বলে সেটা পারিনি, এটা আমাদের দেশের মানুষকেও আরও বুঝতে হবে। আমি দেশবাসীকে এটা বলবো যে তাদের সচেতন থাকতে হবে। আমরা ওই আফগানও হতে চাই না, বাংলাদেশই হবে। প্রধানমন্ত্রী এমন এক বাংলাদেশ গড়তে চান যেমন স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমার শক্তি বাংলাদেশের জনগণ, আমার সাহস আল্লাহ রাব্বুল আলামিন, আর শিক্ষা আমার বাবা মায়ের। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। কাবুল বিমানবন্দরের ব্যাপারে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র এবং জার্মানি। তালেবানের সহ প্রতিষ্ঠাতা ও রাজনৈতিক প্রধান মোল্লা বারাদার সরকার গঠনের লক্ষ্যে কাবুলে আসার পর এই সতর্কবার্তা জারি করা হয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীর অভিযোগ করেছেন, শনিবার সাপ্তাহিক কর্মদিবসের প্রথম দিন তালেবান বাহিনী তাদের অফিসে ঢুকতে বাধা দিয়েছে। আরও জানাচ্ছেন আলভি হোসেন। আফগানিস্তানে মার্কিন দূতাবাস আমেরিকানদেরকে কাবুল বিমানবন্দর ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। এক সতর্কবার্তায় বিমানবন্দরের বাইরে সম্ভাব্য নিরাপত্তা হুমকির বিষয়টি উল্লেখ করেছে দূতাবাস। একই সতর্কবার্তা জারি করেছে জার্মানি। আফগানিস্তান ছাড়ার জন্য এখনো বহু মানুষ কাবুল বিমানবন্দরে জড়ো হচ্ছেন।
তবে তাদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তালেবানদের বিরুদ্ধে। বিমানবন্দরে পৌঁছানোর রাস্তায় বেশ কয়েকটি তল্লাশি চৌকি বসিয়েছে তারা। পাশাপাশি সশস্ত্র তালেবান নেতারা বিমানবন্দরের চারপাশে টহল দিচ্ছে। কাবুল থেকে মানুষদের সরিয়ে আনতে শিশুর খাবার এবং চিকিৎসা সামগ্রী সহ 2টি হেলিকপ্টার পাঠিয়েছে জার্মানি। ইউরোপীয় ইউনিয়ন তালেবানদের স্বীকৃতি দেয়নি এবং তাদের সাথে কোনো রাজনৈতিক আলোচনাও করছে না বলে জানিয়েছেন ইউ কমিশনের সভাপতি। কাবুলে নিযুক্ত আফগানিস্তান কূটনৈতিক মিশন পাকিস্তানে সরিয়ে নিয়েছে ইন্দোনেশিয়া। কাবুলের বিভিন্ন সরকারি অফিসে ঢুকতে কর্মকর্তা কর্মচারীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তালেবানদের বিরুদ্ধে। গত রোববার তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকেই দেশটির অধিকাংশ সরকারি ভবন, ব্যাংক, পাসপোর্ট অফিস, স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। তবে দেশটির উত্তরাঞ্চলে বাগলান প্রদেশের 3টি জেলা তালেবানদের কাছ থেকে দখলমুক্ত করেছে বিরোধীরা। আলভি হোসাইন, চ্যানেল আই। ফিলিপাইনে করোনা সংক্রমণ প্রকট আকার ধারণ করেছে। প্রতিদিনই সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড হচ্ছে। বেশিরভাগ হাসপাতাল ধারণ ক্ষমতার শেষ পর্যায়ে পৌঁছেছে। দেশটিতে নার্স সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে সরকারি স্বাস্থ্যসেবা বিভাগ। অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্যে সংক্রমণ বাড়ছেই। এর মাঝে মেলবোর্নে লকডাউন বিরোধীরা বিক্ষোভ করেছেন। নেদারল্যান্ডসেও লকডাউন বিরোধী বিক্ষোভ হয়েছে। ভিয়েতনামে লকডাউন কার্যকর করতে সেনাবাহিনী নামানো হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে ঐতিহ্যবাহী পানামনগরে বিরল প্রজাতির দেশীয় বৃক্ষের চারা রোপণ করেছে প্রকৃত জীবন ফাউন্ডেশন। 21 আগস্টের বর্বর গ্রেনেড হামলার নিন্দা জানিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। রিপোর্ট করছেন শৌমিক আহমেদ। 15 শতকে ঈসা খাঁ বাংলার রাজধানী গড়েছিলেন নারায়ণগঞ্জের পানামনগরে। সুলতানি আমলের নান্দনিক এই নগরের স্থাপত্য শৈলীকে তুলনা করা হয় পাশ্চাত্যের ভেনিসের সঙ্গে। কালের বিবর্তনে ধ্বংস হতে বসেছে পানামনগরের ঐতিহ্যবাহী সব স্থাপনা। জাতির জনকের জন্মশতবর্ষে ঐতিহ্যবাহী পানামনগরে দুর্লভ প্রজাতির 100 দেশীয় বৃক্ষরোপণে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের আয়োজন। সোনারগাঁয়ে যে গাছগুলো লাগালাম, 100টি গাছ লাগাচ্ছি আমরা বঙ্গবন্ধুর শতবর্ষ উপলক্ষে। এবং আরেকটি ব্যাপার হচ্ছে 21শে আগস্ট গ্রেনেড হামলার দুঃখজনক একটা ঘটনা ঘটেছিল, যেখানে কিন্তু আমরা অনেককে হারিয়েছি। কিন্তু এই শোককে আমরা শক্তিতে আমরা রূপান্তরিত করতে চাই এবং সেখানে প্রকৃতিকে যখনই আমরা ভালো রাখব, মানুষ কিন্তু প্রকৃতির প্রতি ভালোবাসার থেকেই হয়তো এই ধরনের নানা কর্মকাণ্ড থেকে দূরে সরে আসবে। গাছ লাগানো খুব একটা কঠিন কিছু নয়, সেটা আমরা সবাই পারবো। এবং এই বার্তাটি হচ্ছে আজকে মূল বার্তা, যে বঙ্গবন্ধুর সোনার বাংলা, সবুজ বাংলা যদি আমরা দেখতে চাই, আমাদের কিন্তু গাছ লাগাতে হবে। তরুপল্লবের সহযোগিতায় বৃক্ষরোপণে অংশ নেন বিশিষ্টজনেরা। নাগেশ্বর লাগিয়েছি, গর্জন লাগিয়েছি, তারপরে হলো নাগলিঙ্গম লাগিয়েছি, স্বর্ণচাপা লাগিয়েছি, কনক চাপা লাগিয়েছি। এই ধরনের অসংখ্য দুর্লভ গাছ এখানে আছে। আমরা যে আজ গাছ লাগালাম, আমার আশা যে 200 বছর পরে অনেক মানুষ আসবে এখানে এবং দেখবে এই গাছগুলো কি বিশাল হয়েছে এবং সেই গাছের উপরে প্রাণী, কীটপতঙ্গ, আরও বহু ধরনের জীবনের বিশাল একটা পিরামিড গড়ে উঠেছে। এখন আমরা যেই বৈরিতা করি গাছের সাথে, এইটা আসলে ঠিক না। তাইলে পরে এই প্রকৃতি বাঁচবে না, মানুষও বাঁচবে না। অতএব যত পারা যায় গাছ লাগাতে হবে বেশি বেশি করে এবং তার সংরক্ষণ করতে হবে। ভাঙা ভবনের পেছনে যে ইতিহাস, তার পাশে যদি প্রকৃতিও থাকে, তাহলে দুটি মিলে ইতিহাস আর প্রকৃতির যে ঐতিহ্য এবং প্রকৃতির যে মেলবন্ধন, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আর কি আমাদের ভবিষ্যৎকে বাঁচিয়ে রাখার জন্য। পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণের পরামর্শ দিয়েছেন অতিথিরা। নারায়ণগঞ্জের পানামনগর থেকে শৌমিক আহমেদ, চ্যানেল আই। দেখছেন চ্যানেলের সংবাদ। এরপর জানিয়ে নিচ্ছি অশোক লিল্যান্ড ইফাতরস বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরব। পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে বন্দুকধারীদের হামলায় 16 জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় মেয়র জানান, তিলাবিরি অঞ্চলের থেইম গ্রামে জুম্মার নামাজের সময় অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালায়। এর আগে সোমবার একই অঞ্চলে আরেকটি গ্রামে বন্দুকধারীদের হামলায় 14 শিশু সহ 37 জন নিহত হন। আফ্রিকার সাহেল অঞ্চলে মালি, বুর্কিনা ফাসো ও নাইজেরিয়ার সীমান্তবর্তী এলাকাগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে আল কায়েদা এবং আইএস জঙ্গিরা।
এবার জানাবো জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। রাজধানীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন মেট্রো রেলের কাজ শেষ হলে যানজট নিরসনের পাশাপাশি রাজধানীর পরিবেশও দূষণমুক্ত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এতে দেশের অর্থনৈতিক খাত সমৃদ্ধ হবে বলেও মনে করেন তারা। নির্ধারিত সময়ের মধ্যে ঢাকায় মেট্রো রেল চালু করতে করোনা মহামারীর মাঝেও পুরোদমে কাজ চলছে। রিপোর্ট লালা নওশিনের। ঢাকা ও এর আশপাশের এলাকার যানজট নিরসন ও পরিবেশ উন্নয়নে নির্মাণ করা হচ্ছে অত্যাধুনিক গণপরিবহন মেট্রো রেল। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতায় ৬টি মেট্রো রেলের সমন্বয়ে ১০৪টি স্টেশনের মোট ১২৮.৭৪১ কিলোমিটার দীর্ঘ নেটওয়ার্ক গড়ে তোলার কাজ ধাপে ধাপে চলছে। ২০৩০ সালকে সামনে রেখে চলমান এই প্রকল্পের কাজ এখন অনেকখানি দৃশ্যমান। স্বপ্নের মেট্রো রেলে স্টেশন নির্মাণ হচ্ছে, ভায়াডাক্টের ওপর বসেছে ইলেকট্রিক তার। এরই মধ্যে ৪ সেট ট্রেনও চলে এসেছে। মেট্রো রেল চালু হলে যানজট নিরসনের পাশাপাশি রাজধানীর পরিবেশ সমৃদ্ধ হবে বলে মনে করেন প্রকল্প সংশ্লিষ্টরা। প্রতিদিন ৫ লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবে। ক্ষেত্রে যে অনেকগুলো ছোট ছোট যানবাহন যে ঢাকা শহরে চলাচল করত, সেই যানবাহনগুলো আস্তে আস্তে কমে যাবে এবং সেই জায়গাটাতে যে জ্বালানি ব্যয় হইতো একটা বিপুল, সেই জ্বালানি ব্যয়টা কমে যাবে। প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হলে অগ্রযাত্রার পথে কয়েক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। এবং এই কাজগুলি যখন হবে, সেটা আলটিমেটলি দেশের যে আর্থসামাজিক উন্নয়ন আছে সেখানে কন্ট্রিবিউট করবে। করোনা মহামারীর মাঝেও দুর্বার গতিতে এগিয়ে চলছে মেট্রো রেলের কাজ। এভাবে কাজ চলতে থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেলের প্রথম স্তরের কাজ সম্পন্ন করতে পারবে বলে প্রত্যাশা করছে কর্তৃপক্ষ। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। নোয়াখালীর হাতিয়ায় বর্ষা মৌসুমে অমৌসুমী তরমুজের ভালো ফলন পেয়েছেন কৃষক। বিঘা প্রতি ২৫,০০০ টাকা খরচ করে লাখ টাকার ওপরে লাভ পেয়েছেন তারা। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলি পাঠানো তথ্য ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। নোয়াখালীতে প্রথম হলুদ তরমুজ বা গোল্ডেন ক্রাউন জাতের তরমুজ চাষ হয় হাতিয়া উপজেলায়। যেখানে বছরে একবার ফসল চাষ হতো, এখন সেখানে জমির ধরন পরিবর্তন করে মাচা পদ্ধতিতে বর্ষা মৌসুমেও ফসল তুলছে কৃষক। কিছু তরমুজ আছে মানে ভিতরে সম্পূর্ণ হলুদ, উপরে যেরকম হলুদ, ভিতরে তদ্রুপ হলুদ এবং মিষ্টি, অত্যাধিক সুস্বাদু। ওই জন্য মানুষ এই তরমুজ বাজারে খুব চাহিদা। মাচায় সবুজ পাতার ফাঁকে ঝুলছে অসংখ্য হলুদ রঙের তরমুজ। রয়েছে 2টি রঙের তরমুজ, বাইরে হলুদ হলেও ভেতরে লাল ও হলুদের ভিন্নতা। আমার 24 শতক জায়গা, আমি 50,000 টাকা খরচ হয়েছে, আমার 1.5 লক্ষ টাকার উপরে বিক্রি হইব। আর এই তরমুজগুলা 12 মাস চাষ করা যায়। পতিত জমিতে উচ্চ মূল্যের ফসল চাষে কৃষককে উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। তরমুজ খেতে আমরা ভার্মি কম্পোস্ট দিয়েছি তাকে, এবং কীটনাশক মুক্ত যেন তরমুজ চাষ করতে পারে সেই সমস্ত কাজে আমরা তাকে সহযোগিতা করেছি। যে রং এবং যে স্বাদ, তার জন্য বাজারের মূল্যটা প্রচলিত তরমুজের থেকে অনেক বেশি। এর ফলে এই তরমুজটা যদি চাষ করা হয়, তাহলে কৃষক দেখা যায় যে আমাদের প্রচলিত তরমুজ চাষ করে যে লাভবান হয় বা অন্যান্য ফসল চাষ করে যে পরিমাণে লাভবান হয়, তার থেকে অনেক বেশি লাভ হতে পারে। একই জমিতে বছরে 3 বার হলুদ তরমুজ উৎপাদন করা সম্ভব। অসময়ে অধিক ফলনশীল গোল্ডেন ক্রাউন তরমুজ চাষে আগ্রহী হয়েছেন অনেকেই। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। কুড়িগ্রামের দুধকুমার নদী ব্যবস্থাপনায় একনিকে প্রকল্প পাশ হয় উচ্ছ্বসিত 2 পাড়ের মানুষ। প্রকল্প বাস্তবায়ন হলে দীর্ঘদিনের ভাঙন থেকে রক্ষা পাবে জেলার 3 উপজেলায় নদী পাড়ের ফসলি জমি এবং ঘর বাড়ি সহ নানা স্থাপনা। রিপোর্ট করছেন শ্যামল ভূমি। কুড়িগ্রামে 65 কিলোমিটার জুড়ে প্রবাহিত নদী দুধকুমার। খরস্রোতা এই নদীর ভাঙনে বছরের পর বছর নিঃস্ব হয়েছে হাজারো পরিবার।
বসতবাড়ি, আবাদি জমি, বিভিন্ন স্থাপনা ও গাছপালা নদীগর্ভে বিলীন হয়েছে। সম্প্রতি দুধকুমার নদী ব্যবস্থাপনায় 692 কোটি 68 লাখ টাকা ব্যয়ে উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আমার বাড়ি পরপর দুইবার ভাঙছে, আবারও নদী কাছাকাছি চলে আসছে বাড়ির পাশে। দীর্ঘদিন থেকে এই এলাকার হাজার হাজার হেক্টর জমি, শত শত মানুষ এই দুধকুমার নদীর উপরে প্রাণঘাতী দিয়েছে। প্রধানমন্ত্রী বিষয়টি উপলব্ধি করার পর একনেকে এই প্রকল্পটি অনুমোদন দেওয়া ধন্যবাদ জ্ঞাপন করছি। দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছে স্থানীয় রাজনীতিবিদরা। 692 কোটি টাকা একনেকে পাশ হয়েছে। আমরা কুড়িগ্রাম জেলাবাসীর পক্ষ থেকে, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে চলতি বছরের অক্টোবরে শুরু হয়ে 2025 সালের জুনের মধ্যেই প্রকল্প শেষ হওয়ার কথা রয়েছে। কুড়িগ্রামে নদী ভাঙ্গন রোধে একটা সর্ববৃহৎ প্রকল্প, প্রায় 25.58 কিলোমিটার নদীটির সংরক্ষণ কাজ করব 15টি স্থানে। অত্র এলাকার অর্থনৈতিক সমৃদ্ধি করবে এবং সর্বোপরি মানুষের নদী ভাঙ্গন এবং বন্যার হাত থেকে মুক্তি দেবে। সংশ্লিষ্টরা বলছেন এ নদীর ব্যবস্থাপনা জেলার 3 উপজেলার প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্যে ইতিবাচক পরিবর্তন আসবে। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিক, চ্যানেল আই। জানাবো ই ভ্যালি খেলার খবর।